দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ক্ষমতা নয়, বিএনপির কাছে জনতা আগে। বিপদে আপদে বিএনপি জনগণের পাশে থাকে, কক্সবাজারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রায় আমরা সমাপ্ত করেছি। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ অন্যান্য স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। বন্দর রক্ষা কমিটির প্রতীকী গণ অনশন কর্মসূচি। দেশের সম্মান সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জনগণ এক কাট্টা হবে এবং সেই লড়াইয়ে জনগণ বিজয়ী হবে। আমরা নির্ধারণ করব, হয়তো এটার মধ্যে আমাদের আমরণ অনশন কর্মসূচি আসতে পারে, হরতাল, চট্টগ্রামে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। টানা বর্ষণে জলাবদ্ধতার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 12 দিনে আক্রান্ত 174 জন। জ্বর হলে দ্রুত পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যায় ঘর হারানো মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশুপালকদেরও সহায়তার আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের পেকুয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণ সামগ্রী তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। সাম্প্রতিক বন্যায় ঘর হারিয়েছেন কক্সবাজারের পেকুয়ার প্রত্যন্ত এলাকার কাঞ্চনবালা, নীলুফা আক্তার সহ অনেকে। বানের পানিতে ভেসে গেছে শেষ আশ্রয়টুকুও। তবে পানি পুরোপুরি নামার আগেই নতুন ঘর পাওয়ার আশায় তাদের চোখে এখন স্বস্তির ছাপ। বালতি, মশুরি, টন 10 বান মানে সব বেকি না যাবতীয় পুরো একখান ঘর দিয়ে, হাত দিয়ে, বেড দিয়ে, দেশিয়ান দিয়ে অনেক খুশি হইলাম। মহোদয় উচিলে আমরা বাড়ি পেয়েছি, একটা বাড়ির সম্পূর্ণ জিনিস পাইছি, আলহামদুলিল্লাহ। বাদী আদার শুকরিয়া। শনিবার সকালে পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের মাঝে সামগ্রী তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের বিপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তাদের মধ্যে 20 জনকে দেওয়া হলো এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আরো এরকম তালিকা করে তাদের সাধ্যমতো এখানে গৃহ নির্মাণ সামগ্রী সহ গৃহ নির্মাণও তারা করে দেবে, তারা করবে। শুধু ঘরবাড়ি হারানো মানুষই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশুপালকদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রী পরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রায় আমরা সমাপ্ত করেছি। প্রাথমিকভাবে 20টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এদিন ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এই সহায়তা পৌঁছাবে আরও 100টি পরিবারের কাছে, বলেন সংশ্লিষ্টরা। 100 জনের জায়গায় আমি একজনকে যদি ঘর করে দিতে পারি, এটি একটা বিশাল কাজ হয়ে যাবে। সেজন্য আমরা প্রাথমিকভাবে 100টা ঘর নির্মাণ উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগেরই আজকে 20টা ঘর সরে জমিনে উপকারভোগীদের হাতে আমরা উঠিয়ে দিচ্ছি। জুবাইর রিফাত, যমুনা নিউজ। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ অন্যান্য স্থাপনা ইজারা নিয়ে শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। বিদেশি প্রতিষ্ঠানের সাথে বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা ইজারার চুক্তির প্রতিবাদে হয় প্রতীকী গণ অনশন। অনশন থেকে হুঁশিয়ারি দেন বন্দর রক্ষা কমিটি। দাবি না মানলে অচল করে দেওয়া হবে পুরো বন্দর। অন্যদিকে ভূ রাজনৈতিক সমীকরণ আর আধুনিকায়নের কথা বলে ভিন্ন মত বন্দর কর্তৃপক্ষের। এটা একটা দেশবিরোধী কাজ।
সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশনে বসেন বন্দর রক্ষা কমিটি। এনসিটি ও সিসিটি টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে এই অনশনে অংশ নেয় শ্রমিক নেতা থেকে শুরু করে চট্টগ্রামের সর্বস্তরের পেশাজীবী মানুষ। বক্তব্যে চট্টগ্রাম বন্দরকে লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে বক্তারা বলেন, গত অর্থ বছরে বন্দর রেকর্ড পরিমাণ আয় করেছে, বর্তমানেও আয় সর্বোচ্চ। এমন লাভজনক প্রতিষ্ঠান ইজারা দেওয়ার প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। সমস্ত টিচাররা প্রতিবাদ করছে, লাল কার্ড দেখিয়েছে, আমরাও লাল কার্ড দেখাবো, এইটাই হচ্ছে তাদের। 42 সাল পর্যন্ত এগুলো লাইফ লাইন আছে, কিন্তু তারপরেও চেয়ারম্যান বলতেছে এগুলো অকেজ হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা বলছেন উনি, এবং ডিভিওয়ালকে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত ওনাদের আছে। দেশের অর্থনীতি যখন বন্দরের আয়ের উপর দাঁড়িয়ে, তখন বিদেশি প্রতিষ্ঠানের হাতে এর নিয়ন্ত্রণ মানেই সার্বভৌমত্ব বিসর্জন দেয়া বলেন বক্তারা। এ সময় তারা বলেন, ইজারা প্রক্রিয়া বন্ধ না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা। ৭১ যেরকম তারা জীবনটাকেও কেয়ার করে নাই, জীবনটাকে বাজি রেখেছিল এই সম্পদ রক্ষা করার জন্য, দেশের সম্মান সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জনগণ এক কাট্টা হবে এবং সেই লড়াইয়ে জনগণ বিজয়ী হবে। বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ বসে চূড়ান্ত কর্মসূচি আমরা নির্ধারণ করব। হয়তো এটার মধ্যে আমাদের আমরণ অনশন কর্মসূচি আসতে পারে, হরতাল, চট্টগ্রামে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। এদিকে বন্দরের আয়ের রেকর্ড গড়ার পরেও কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলেন বন্দর রক্ষা কমিটির নেতারা। এমন পরিস্থিতিতে সরকার আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানে উদ্যোগী হবে এমনটাই আশা তাদের। এটা লাভজনক সুতরাং এটা কেন দিবে? এটা একমাত্র যারা বিদেশি বিনিয়োগ প্রাপ্ত এখানে এজেন্ট, এখানে মন্ত্রী সবাইও আছে, বাইরেও আছে, তারা নানাভাবে এই জিনিসগুলোকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য, ডিভিওয়ালদের হাতে তুলে দেওয়ার জন্য তারা এখন নিয়োগ প্রাপ্ত। সরকার সরে না আসলে দেশের মানুষ এই গণবিরোধী সিদ্ধান্ত মেনে নেবে না, শুরু হবে গণবিক্ষোভ বলেও হুঁশিয়ারি দেন তারা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরবাসীর নাগরিক সমস্যা দ্রুত সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম অ্যাপ। ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় চালু হওয়া এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চরশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ময়লা আবর্জনা, সড়কবাতি, জলাবদ্ধতা ও মশক নিধন সহ বিভিন্ন সমস্যার ছবি ও তথ্য সহ জানা যাবে অ্যাপটির মাধ্যমে। তবে নগরবাসীর প্রত্যাশা, অভিযোগ গ্রহণের পাশাপাশি দ্রুত সমাধান ও জবাবদিহিও নিশ্চিত করবে নতুন এই ডিজিটাল সেবা। প্রায় ৮০ লাখ মানুষের শহর বন্দরনগরী চট্টগ্রাম। প্রতিদিনই নগরবাসীকে মোকাবিলা করতে হয় নানা নাগরিক সমস্যার। কোথাও ময়লা আবর্জনা, কোথাও সড়কবাতি নষ্ট, আবার কোথাও জলাবদ্ধতা কিংবা মশার উপদ্রব। এসব সমস্যা দ্রুত সমাধানে এবার ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা এমনকি আমাদের চট্টগ্রাম নামে চালু করা হয়েছে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অ্যাপের মাধ্যমে ময়লা আবর্জনা, সড়কবাতি, জলাবদ্ধতা, মশক নিধন সহ অন্তত 10 ধরনের নাগরিক সমস্যা, ছবি ও প্রয়োজনীয় তথ্য সহ সিটি কর্পোরেশনকে জানাতে পারবেন নগরবাসী। একই সঙ্গে অভিযোগের অগ্রগতি ও সমাধানের বিষয়েও তথ্য পাওয়ার সুযোগ থাকবে। আপনি ছবি তুলবেন, লোকেশনটা অটোমেটিকলি চলে আসবে, যদি চলে না আসে লোকেশনটা বসাই দিবেন এবং আপনার কোনো মতামত বা সাজেশন সেখানে আপনি পুট করে সেন্ড করবেন। কনসার্ন যে কর্মকর্তা রয়েছে এইটার জন্য দায়িত্বপ্রাপ্ত, তার কাছে অটোমেটিকলি চলে যাবে এবং সে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নগরবাসীর অভিযোগ, অ্যাপের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির এই উদ্যোগকে স্বাগত জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও। মশক নিধন থেকে শুরু করে 999 পর্যন্ত, যেটি আমিও একজন স্টেক হোল্ডার, আমরা পুলিশের স্টেক হোল্ডার রয়েছি, সমস্ত বিষয় এখানে কোনো কিছু অল ইনক্লুসিভ, এখানে কোনো কিছু বাদ নাই। যখন এটাকে ব্যবহার শুরু করব, আস্তে ধীরে এটার মধ্যে কিছু সীমাবদ্ধতা আসবে, আমরা ফেস করব। টেকনিশিয়ান যারা আছে এগুলোকে অ্যাড্রেস করবে এবং একটা সময়ে এসে এটি ফুল ফাংশনিং হবে।
নগরের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেন সিটি মেয়র। আমরা আটমোস্ট চেষ্টা করছি যাতে করে এটা আমরা ইফেক্টিভলি জনগণকে আমরা সেবা দিতে পারি। একটু সময় লাগবে, হয়তো 15 দিন লাগবে, 1 মাস লাগতে পারে, 2 মাস লাগবে ম্যাক্সিমাম, বাট আমাদেরকে হতাশ হওয়া চলবে না। নগরবাসী বলছে নতুন অ্যাপে অভিযোগ গ্রহণের পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমাধান এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। সবাই আমরা এই অ্যাপসটা ব্যবহার করতে পারতেছি কিনা এটা একটা বিষয়। এই ব্যাপারে সবাইকে একটু উদ্বুদ্ধ করার দরকার আছে, ব্যাপারটা বিষয় সবাই যাতে জানে। মেয়র মহোদয় যদি মনে করেন যে অ্যাপসের মাধ্যমে আমাদের পরিবেশের উন্নয়ন হয়, ওয়েলকাম, নতুবা তো এটা পূর্বের মতোই হয়তো ব্যর্থতায় পর্যবেসিত হবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব কাটতে না কাটতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম 6 মাসের তুলনায় জুলাই মাসে সংক্রমণের গতি বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুধু 6 থেকে 7 জুলাই পর্যন্ত 12 দিনে আক্রান্ত হয়েছেন 174 জন। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিনের জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ। টানা বেশ কিছুদিনের ভারী বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। কদিন আগেও রোগী শূন্য থাকা 50 শয্যার ওয়ার্ড এখন রোগীতে পরিপূর্ণ। প্রতিদিনই মহানগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন। একদিন গায়ে জ্বর ছিল না, হঠাৎ বমি আর পেট ব্যথা। জ্বর থেকে গা ব্যথা, মানে সব কিছু কামড়াইতেছে। কামড়ানোর পরে তারপরে এখানে আইসা আমরা ভর্তি হয়েছি। সাধারণত জ্বর উঠছে, গায়ে ব্যথা, মাথা ব্যথা, ভর্তি করলাম এখন ওদিকে। ডেঙ্গু পরীক্ষা দিয়েছিলাম, এখানে রিপোর্টে আসে নাই। এরপর আবার বাইরে যখন গেছে আবার নিয়েছে না, ডেঙ্গু পরীক্ষাটা দিয়ে আবার এখানে রিপোর্ট আসছে, ডেঙ্গু আসছে। ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই সহ আশপাশের উপজেলা থেকেও আসছেন ডেঙ্গু আক্রান্তরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে 6 জুলাই থেকে 17 জুলাই চট্টগ্রামে 174 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়াই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। জ্বর সে পুরো শরীর ব্যথা, তারপরে চেক আপ করার পরে ডাক্তার পরামর্শে ডেঙ্গু হয়েছে। আমি তো রিয়াজুদ্দিন বাজার থাকি, এখানে তো মানে মশার অনেক সমস্যা, হয়তো মশার ওই স্প্রে করে না, সেজন্য মানে কি মশায় কামড়াতে পারে। আমরা মিলের সাথে ডাক্তার দেখাইছি, ওখানে রক্ত বমি হয়েছে, সিরিয়াস পাতলা পায়খানা হয়েছে। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিন জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। এই মুহূর্তে যে সমস্ত ডেঙ্গির পিকুলারিটিস, মানে গত বছর চেয়ে পার্থক্য দেখতে পাচ্ছি, একদিন জ্বরও ডেঙ্গি হতে পারে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু এখন বর্তমানে বর্ষার কারণে পানি সব জায়গায় বেড়ে গেছে, যাতে আমরা পানি জমে না থাকে। এদিকে হঠাৎ রোগী বাড়লেও চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু আমরা একটা 50 বেডের করছি সজ্জা, এটা যদি বেড়ে যায় তখন আমাদেরকে রোগীদেরকে আমাদের যে মেজে আছে মেঝেতে রাখতে হবে। যদি কোনো রোগী যদি কমপ্লিকেটেড হয় তাদেরকে আমরা আইসিইউতে শিফট করব। চলতি বছরে চট্টগ্রামে 529 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু চলতি মাসের 17 দিনেই আক্রান্ত হয়েছেন 231 জন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ডেঙ্গুর প্রকোপের বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবাইর ইবনে শাহাদাত। জোবাইর, চট্টগ্রামবাসী বিগত কয়েকদিনে দুর্ভোগ ছিল এই টানা বর্ষণ আর জলাবদ্ধতা, নতুন করে যুক্ত হয়েছে এই ডেঙ্গুর প্রকোপ। তো মশা নিধনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েছে কিনা? মাসি, প্রতিনিয়ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগর এলাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল জেলাগুলো উপজেলাগুলো আছে সেখানে ডেঙ্গু রোধে বা যে সকল পানিবাহিত রোগ যেগুলো হচ্ছে, মানে এই লার্ভা ধ্বংসে আমরা দেখতে পাচ্ছি ক্রাশ প্রোগ্রাম নেওয়া হচ্ছে। প্রতিনিয়তই এই কাজগুলো চলমান আছে। তবে যে টানা বন্যা এবং টানা বৃষ্টির পরে যে সকল জায়গায় পানি জমে থাকে, সেই পানি জমে থাকাতেই কিন্তু সেখানে
লার্ভা জমে থাকার একটা সুযোগ হয়েছে, যার কারণে যারা কাজ করছেন মানে সিটি কর্পোরেশন বা প্রশাসনের, তাদের পাশাপাশি নিজেরাও একটু স্বপ্রণোদিত হয়ে এইসব আশপাশের এই সকল ময়লা আবর্জনা বা জমে থাকা পানি পরিষ্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা। কারণ এই পরিষ্কারটা নিজেদের সচেতনতা যদি না থাকে তাহলে কোনোভাবেই এই প্রকোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, এমনটা কিন্তু তারা বলছেন। এর কারণও আছে, কারণ গত 6 মাসের মধ্যে মানে এই জুলাই মাসে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে, এবং সেটা 231 জন। তবে সবচেয়ে বেশি আক্রান্ত যেটা সংখ্যা সেটা কিন্তু উপজেলাতে আমরা দেখতে পাচ্ছি 101 জন আক্রান্ত হয়েছে, আর এই পাশাপাশি 41 জন হচ্ছে অন্যান্য জেলাতে, এবং 89 জন চট্টগ্রামে। 2 জন মারা গেছে, 2 জনের মৃত্যুই হয়েছে কিন্তু চট্টগ্রাম জেলাতে, এবং ডেঙ্গুর প্রকোপেই কিন্তু হয়েছে। এবং চট্টগ্রাম মহানগরে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেশ কিছু ক্রাশ প্রোগ্রাম দেখছি, এবং এর মাধ্যমে তারা চেষ্টা করছেন ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করা। তবে জেলার দিকে একটু নজর দেওয়া দরকার, এমনটা বলছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকরাও বলছেন যখনই কোনো এই জায়গায় প্রকোপের বিষয়ে তারা সচেতন হওয়া দরকার, সে জায়গায় সচেতন হতে হবে, এবং যখনই দেখবে এই জায়গায় কোনো তাদের আচরণ দেখা যাচ্ছে বা ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে, তখন সাথে সাথেই কিন্তু তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রাত্রে মশারি টাঙিয়ে তাদের ঘুমানোর জন্য বলা হচ্ছে, এবং সব আশেপাশে যে সকল জায়গায় সেগুলো পরিষ্কার রাখতে বলা হচ্ছে। রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি জল কপাট। প্রাথমিকভাবে প্রতিটি জল কপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সকাল 11টার দিকে জল কপাটগুলো খুলে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায় উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কপাট খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি হ্রদের পানির উচ্চতা ও বৃষ্টিপাত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি পরিবর্তনের উপর ভিত্তি করে গেট আরও বেশি খুলে দেওয়া হবে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এদিকে জলকপাট খোলায় কর্ণফুলীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। টার্গেট হলো আপ স্ট্রিমে যারা বসবাস করতেছেন আর ডাউন স্ট্রিমে যারা বসবাস করছেন তাদের কষ্ট যাতে কমানো যায়, এই কারণেই শুরুতেই স্কুলের পানি বাড়ার 104 ক্রস করার পরপরই আমরা সিদ্ধান্ত নিই যে পানি স্কুলে দিয়ে পানি ডিসচার্জ করা হবে, যাতে লেভেলটা দ্রুত বেড়ে না যায়। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, বাঁধের জলকপাট তো খোলা হলো, বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব ঠিক কতটা পড়বে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে আমি বলে রাখি যে রাঙ্গামাটিতে গত 7-8 দিন ধরে যে প্রবল বর্ষণ হয়েছে, প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটির প্রায় নিম্নাঞ্চলগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে কাপ্তাই যে বাঁধ রয়েছে, এই কাপ্তাই বাঁধে যে 16টি জল কপাট রয়েছে, 16টি জল কপাটের মাধ্যমে কিন্তু আজ থেকে পানি এই বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে। বাঁধের মাধ্যমে প্রায় 9,000 কিউসেক পানি কিন্তু এই বাঁধ দিয়ে যাচ্ছে। এই বাঁধের পানি ছাড়াও যে এই কাপ্তাই এলাকাতে যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমেও প্রায় 32 কিউসেক পানি কিন্তু বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রেও ব্যয় হচ্ছে। এই 32 কিউসেক পানির মাধ্যমে এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। সেই বিদ্যুৎ গুলো কিন্তু জাতীয় গ্রিডে গিয়ে যোগ হচ্ছে। পাশাপাশি যে কাপ্তাই যে বাঁধ রয়েছে, এই বাঁধের যে 16টি জল কপাট রয়েছে, 16টি জল কপাটে 9,000 কিউসেক পানি এখান থেকে প্রতি সেকেন্ডে যাচ্ছে। এই পানি যাওয়ার কারণে কাপ্তাই বাঁধের উপরের অংশে যে বন্যা কবলিত এলাকা রয়েছে, বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করছে। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, কাপ্তাই বাঁধের উপরের অংশে যদি পানি কমতে থাকলো, নিচের অংশে যেখানে রাঙ্গুনিয়া, রাউজান যেসব এলাকা রয়েছে, নিচু এলাকা, কিন্তু পানি বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এইসব এলাকাতে যারা বসবাস করছেন তারা যাতে একটু সাবধানে সেখানে বসবাস করেন, যাতে যেসব এলাকা এই কর্ণফুলী নদীর আশেপাশে যারা রয়েছে তাদেরকে সাবধানে চলাচল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামসুল।
চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। নগরীর ৫ নং ওয়ার্ডের মোহরার হামিদচর ও মধ্য মোহরায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিকুল ইসলাম অমিত এর পক্ষ থেকে কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব শুকনা খাবার বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, দুর্ভোগ লাঘবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।